এ বছরে নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার নইলে আন্দোলনের হুঁশিয়ারি আসিফ মাহমুদের। 2018 সংসদ নির্বাচন সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। রায়ের বাজারে শনাক্ত হয়নি আন্দোলনে নিহত 81 জনের পরিচয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। সরকার পতনে আন্দোলন করা শরিক দলগুলোর সঙ্গে বিএনপির ঐক্যমত্য রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 2025 সালের মধ্যে নির্বাচন সহ 7 বিষয়ে খেলাফত মজলিসের সাথে একমত হয়েছে দলটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুই দলের বৈঠকের পর এসব কথা জানানো হয় সাংবাদিকদের। মাহিলা ইসলামের রিপোর্ট। আগামী নির্বাচনী মাঠে যার যার অবস্থান মজবুত করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মঙ্গলবার বরিশালের চরমোনাইতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই শীর্ষ নেতার বৈঠক বৃহত্তর ইসলামী জোট গঠনের আলোচনাকে আরও জোরদার করে। এমন পরিস্থিতিতে 20 দলীয় জোটের সাবেক শরিক খেলাফত মজলিসের সাথে দীর্ঘদিন পর বৈঠকে বসে বিএনপি। পরে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো বাকি। আমরা বলেছি জুলাই আগস্ট, ওনারা বলছেন এই বছরের মধ্যেই, তো ঠিকই আছে। তো একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো। আমাদের এই সারা সময়টা যে 16 বছর, বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, তার আকাঙ্ক্ষা। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠানে বিএনপির সাথে একমত তারা। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করা হচ্ছে সব দিক থেকেই। এই সরকার তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে, সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে দলের আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের যেসব চাওয়ার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বিরোধ রয়েছে তা চাপিয়ে দেয়া উচিত নয়। আমার কথা হচ্ছে, মৌলিক যে বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেটা আমরা ইমিডিয়েটলি বাস্তবায়ন করতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেটা করার কারো কোনো অধিকার নাই। আর কোনো স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে সেই বিষয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা। ঠিক আছে। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, প্রয়োজনে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে। জুলাই যেমন আপনারা রাজপথে নেমে এসে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন, তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন। তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। 2018 সালে সংসদ নির্বাচনের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। এছাড়াও সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে 139 কোটির বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া আটক করা হয়েছে সালমান এফ রহমানের টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে। বিস্তারিত সুমায়া খানের রিপোর্টে। 2018 সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে করার সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংসদ সদস্য, নির্বাচনের প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
2018 সনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, জালিয়াতি, দিনের ভোট রাতে করা এবং আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে 35টি ব্যাংক হিসাবে 139 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এবং স্ত্রী মিসেস ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে আয়ের উৎস আড়াল করে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ করায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। এদিকে 17 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অতিরিক্ত কর কমিশনার কাজী আবু মাহমুদ ফয়সাল, তার স্ত্রী আফসানা জেসমিন সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে সঞ্চয়পত্র ক্রয় ও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে হিসাব খুলে মানি লন্ডারিং অপরাধ করায় তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন ও ধারা অনুযায়ী আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়াও 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার আলীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আর সালমান এফ রহমানের 1000 কোটি টাকা পাচারকারী ব্রিটিশ দ্বৈত নাগরিক তারেক আলমকে শাহজালাল বিমানবন্দর থেকে আটক করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত করতে চেয়ে সিআইডিকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট অভ্যুত্থান ঘিরে রাজধানীর রায়ের বাজারে বেওয়ারিশ হিসেবে দাফন হওয়া নিহত 81 জনের পরিচয় এখনও মেলেনি। স্বজন হিসেবে কয়েকজনের দাবিদার এলেও তাদের কবর শনাক্ত করা যাচ্ছে না। তখনকার ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ বলছে, এসব পরিচয়হীন মানুষের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বিভিন্ন ধরনের অস্ত্রের গুলিতে। দীপু শিকদারের রিপোর্টে থাকছে বিস্তারিত। ক্যামেরায় ছিলেন অপু খন্দকার। রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান। কবরস্থানে 4 নম্বর ব্লক, সারি সারি কবর। জুলাই অভ্যুত্থানে নিহত হয়েছেন তারা দেশবাসীর কাছে শহীদের মর্যাদা পেলেও নাম পরিচয় এখনো জানা যায়নি। দাফন হয়েছেন বেওয়ারিশ হিসেবে। কবরস্থানের তথ্য অনুযায়ী গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দাফন হয় 81 বেওয়ারিশ মরদেহ। তখন কবর ব্যবস্থাপনায় হিমশিম অবস্থায় পড়তে হয়েছে সংশ্লিষ্টদের। জুলাই মাসের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এখানে মোট 81টা লাশ দাফন করা হয়েছে। এর মধ্যে জুলাই বিপ্লবে যারা ইন্তেকাল করছেন, এখানে কয়টা লাশ আছে ওটা সঠিক আমরা বলতে পারবো না। যদিও সম্প্রতি কয়েকজনের লাশের দাবিদার যোগাযোগ করেছেন কবরস্থান কর্তৃপক্ষের সঙ্গে। তারা তাদের স্বজন বলে দাবি করছেন, কিন্তু মিলছে না সমাধান। আঞ্জুমানের সাথেই যোগাযোগ করে আসছে যে তাদের কে ছবি দেখানো হয়, ওই ছবির ভিত্তি করে তারা এখানে আসছে যে এখানে দাফন করা হয়েছে। তাদেরকে নেম প্লেট লাগানো হয় না, বা এখানে আইসা দাফন দেখানো হয় না, বা ওই নাম্বারগুলো দেওয়া হয় না, যার কারণে আমরা সঠিকভাবে বলতে পারবো না কার দাফন কোথায় হয়েছে। এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে 6টি পরিচয়হীন মরদেহ। ফরেনসিক বিভাগের প্রধান জানান, আন্দোলন চলাকালে গুলি আর মারপিটে নিহত হয়েছেন অনেকে। তাদের মধ্যে অনেকের পরিচয় নিশ্চিত হতে চেষ্টা চলছে। 145টা ডেড বডি আমরা অটোপসি করেছি। তার মধ্যে সিংহভাগ ডেড বডি ছিল বুলেট ইঞ্জুরি, কিছু ছিল রাইফেল ওয়েপন, কিছু ছিল হয়তো পিস্তল, কিছু ছিল রিভলভার, কিছু ছিল শর্টগান। আমরা ডেড বডিতে যতগুলি বুলেট, পিলেট এগুলি পেয়েছি, রিকভার করেছি, পুলিশের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। ওরা ফার্দার ইভ্যালুয়েশন করবে, কারণ ওদের ফায়ার আর্ম এক্সপার্ট আছে। আর কিছু ডেড বডি পেয়েছিলাম যেগুলি আগুনে পুড়ে মারা গেছে। তিনি জানান, জুলাই আগস্ট আন্দোলনে নিহত অনেক বেওয়ারিশ লাশের ময়নাতদন্ত করে সংরক্ষণ করা হয়েছে ডিএনএ নমুনা। তো রিসেন্টলি কিছু বডি আসছে আমাদের কাছে বাইরের ডিস্ট্রিক্ট থেকে, ওগুলি এক্সিউম বডি। এটাকে ওরা পুলিশ আমাদের কাছে পাঠাইছে যে ওনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় নিহত হয়েছিলেন, কিন্তু ওনাদের ময়নাতদন্ত ছাড়াই কবরস্থ করা হয়েছিল। বর্তমানে ওনারা এগুলি ময়নাতদন্ত করতে চাচ্ছেন। আমরা ওই ডেড বডিগুলি ময়নাতদন্ত করেছি, আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য স্যাম্পল রেখেছি, তার মধ্যে ডিএনএর জন্য স্যাম্পল রাখা হয়েছে। এদিকে আঞ্জুমান মফিদুল বলছে,
পরিচয়বিহীন 81টি লাশ বিভিন্ন হাসপাতালের মর্গ থেকে পুলিশের মাধ্যমে বুঝে পান তারা। যে কোনো লাশকে বেওয়ারিশ ঘোষণা করার অথরিটি বলেছে পুলিশ এবং ওই যারা পরীক্ষা নিরীক্ষা করবে তারা, হসপিটাল কর্তৃপক্ষ। এইটা ঘোষণা করার পরেই এই দায়িত্ব আমাদের। তবে এসব নিহতদের পরিচয় শনাক্তে গুরুত্ব দিয়ে কাজ চলছে বলে জানান সংশ্লিষ্টরা। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। 21-এর স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী আজ। বিরতির পর আবার আমন্ত্রণ 21 সংবাদ। আসিয়ান অঞ্চলের বিদ্যমান চাকুরি নির্ভর সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে উদ্যোক্তা নির্ভর সমাজ ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক এক সভায় এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এর জন্য আসিয়ান অঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উপরে গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনূস। বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস কারিকুলাম এমন হতে হবে যাতে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে চাকুরি খোঁজার বদলে নিজে থেকেই উদ্যোক্তা হয়। একুশে টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান সামনে রেখে 2000 সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল একুশে টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার হাত ধরেই যাত্রা শুরু করেছে। এদিকে সাদাকে সাদা বলার সাহস 21-এ অব্যাহত রাখবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানান একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 1933 সালের 10 জুলাই সিলেটে জন্ম নেন একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাইদ মাহমুদ। অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। 1991 সালে তাঁর হাত ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। এরপর 2000 সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান একুশে টেলিভিশন। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাইদ মাহমুদ। মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ। সেখানে আজকের দিনে মারা যান তিনি। বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মিল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া। একুশের বার্তা কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও একুশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ। বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি যে বীজ, ইনিশিয়াল সিডস পুঁতে দিয়েছিলেন, সেটা সফলতা, সেটা গ্রো করেছে। পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয়, নিজেদেরকেও পরিবর্তন করতে হয়, আর সেই বিশ্বাসটা যেন থাকে, আদর্শটা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন একুশে এগিয়ে যাবে। এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে একুশ সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। একুশ মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা কালোকে কালো বলা, এই ধারাবাহিকতা নিয়ে কিন্তু একুশ চলছে। হ্যাঁ, আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। দেশকে এগিয়ে নিতে একুশে টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদ সাহেব, উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। এবারে আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্য ও সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেগুলোর মধ্যে রয়েছে মুঠোফোন সেবা, রেস্তোরাঁ, নিজস্ব ব্র্যান্ডের পোশাক, মিষ্টি, নন এসি হোটেল, ওয়ার্কশপ প্রভৃতি। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সমালোচনা ও প্রতিবাদের মুখে ভ্যাট বাড়ানোর 2 সপ্তাহের মধ্যে কিছু পণ্যের ক্ষেত্রে পিছু হটে এনবিআর। এই সংক্রান্ত 4টি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে এসব পণ্য ও সেবার দাম বাড়বে না। চলতি অর্থবছরের মাঝপথে এসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত পূরণে গত 9 জানুয়ারি অধ্যাদেশের মাধ্যমে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট ও শুল্ক বাড়ানো হয়। সংবাদের সময় হচ্ছে আরও একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামছে ম্যান সিটি, পিএসজি, রিয়ালের প্রতিপক্ষ সালসবুর্গ। বিরতির পর আবারও আমন্ত্রণ 21 সংবাদ। এবারে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে নিউ ইয়র্ক থেকে গ্রেফতার হয়েছেন 4 বাংলাদেশি। গত 20 জানুয়ারি ট্রাম্প শপথ গ্রহণের পর থেকে নথিপত্রহীন অভিবাসীদের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে অভিযান শুরু হয়। অভিযানে সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকা থেকে ওই 4 বাংলাদেশিকে গ্রেফতার করে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। শপথ গ্রহণের একদিনের মধ্যেই অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছেন ট্রাম্প। এ সময় অবৈধ অভিবাসীদের শক্ত হাতে দমন করার ঘোষণা দেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। এবছরে নির্বাচন চায় বিএনপি, আগে সংস্কার নইলে আন্দোলনের হুঁশিয়ারি আসিফ মাহমুদের। 2018 সংসদ নির্বাচন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত দুদকের। রায়ের বাজারে শনাক্ত হয়নি আন্দোলনে নিহত 81 জনের পরিচয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।